সুমাইয়া বিয়ের দিন কান্না চাপতে গিয়ে ঠোঁট কামড়ে ধরে, কারণ সে জানে এটা তার নিজের ইচ্ছার বিয়ে নয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি লাভ ক্যালেন্ডার নামেই পরিচিত। কথা না বাড়িয়ে গল্প শুরু করি। ঢাকার রাত যেন অন্য শহরের থেকে আলাদা। রাত ৯টা পার হওয়ার পর গুলশান এভিনিউর রাস্তা একেবারে রঙিন হয়ে ওঠে। রাস্তার ধারে বড় বড় বিলবোর্ড, তাতে অভিনেত্রীদের হাসি মাখা মুখ, এক একটা যেন আলোর উৎসব। পাশ দিয়ে যায় দামি গাড়ি, কালো টিন্টেড গ্লাস, ভেতরে দেখা যায় না কারা বসে আছে। দূরে কোনো এক ফাস্ট ফুড রেস্টুরেন্টের ভেতর থেকে ভেসে আসে ভাজা চিকেনের গন্ধ। এই রাতের মাঝে এক কোণে দাঁড়িয়ে আছে ক্যাফে লাভ ইউ, ঢাকার নতুন প্রিমিয়াম কফি শপ। দেয়াল জুড়ে নিয়ন লাইট, কাঁচের দরজায় সোনালি লোগো। ভেতরে পা রাখলেই যেন মনে হয় আপনি বিদেশে চলে এসেছেন। একটা গোল টেবিলে বসে আছে 4 জন। মাহির, তার বয়স 23 বছর, ফর্সা গায়ের রং, চুলের জেল, মুখে দামি পারফিউমের গন্ধ, হাতে সর্বশেষ আইফোন, যা আসলে কিস্তিতে কেনা। তৃষা, 21 বছর, সোশ্যাল মিডিয়ার স্টার, চোখে স্মোকিং মেকআপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, হাতে ব্র্যান্ডেড ব্যাগ। আদনান, তার বয়সও 23 বছর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু সবার জানা আছে পড়াশোনার চেয়ে পার্টি বেশি ভালোবাসে। সুমাইয়া, তার বয়স 20 বছর, তৃষার বন্ধু, মেকআপ কম, চুপচাপ, কিন্তু চোখ দিয়ে সব দেখছে। মাহির কফির কাপ হাতে নিয়ে বলে, বন্ধুরা শোন, লাইফ ছোট, এনজয় করো। ভালোবাসা এখন ফ্রি ফায়ারের মতো, ম্যাচ শেষ হলে নতুন রুম। সবাই হো হো করে হেসে ওঠে। তৃষা দ্রুত ফোন তুলে সেলফি তোলে। নাইট উইথ ক্রেজি পিপল, হার্ট ফায়ার, স্টোরিতে পোস্ট করে। এক মুহূর্তে লাইক আসা শুরু হয়, কমেন্টে লেখা গর্জাস, গোলস, ওয়াও বেব। কফি টেবিলে আলো ঝলমলে হাসির আড়ালে কেউ বুঝতে পারছে না 4 জনের জীবনে শুরু হয়ে গেছে এক অদৃশ্য ফাঁদ। সবার মুখোশের আড়ালে। রাত প্রায় 12টা, তৃষা বাসায় ফেরে। দরজা খুলে দেন বাবা, মুখে বিরক্তি, চোখে ক্লান্তি। বাবা, তুই এবার এত রাত করে ফিরলি কেন? তৃষা মিথ্যে বলার জন্য প্রস্তুত। বাবা, প্রজেক্ট ছিল, গ্রুপ মিটিং লেট হয়ে গেল। কথা না বাড়িয়ে বাবা ঘরে চলে যান। তৃষা দরজা লাগিয়ে নিজের রুমে ঢোকে। বড় আয়নার সামনে বসে মেকআপ মুছতে মুছতে নিজের চেহারা দেখে। মেকআপ ছাড়া চোখের নিচে হালকা কালো দাগ, ক্লান্তি আর একটা অদৃশ্য শূন্যতা। সে বিছানায় শুয়ে ফোন হাতে তুলে নেয়। স্ক্রিন ভরে আছে নোটিফিকেশনে, 350 লাইকস, 82 কমেন্ট। তৃষা হাসে, কিন্তু সেটা চোখ পর্যন্ত পৌঁছায় না। অন্যদিকে মাহির নিজের বাসায়, ছোট্ট ফ্ল্যাট, টেবিলে অগোছালো বইপত্র আর খালি কফির কাপ। সে নিজের ইনস্টাগ্রাম ফিড স্ক্রোল করে দেখে তৃষার ছবি কতজন লাইক করেছে। তারপর হঠাৎ আরেকটা ট্যাবে গিয়ে দামি শার্ট আর ঘড়ির অর্ডার দেয়। নিজেকে সবসময় ধনী দেখানোর জন্য যা প্রয়োজন, টাকা নেই তাই বন্ধুর কাছ থেকে ধার নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন দুপুরে গুলশানের আরেকটা কফি শপে দেখা হয় মাহির আর তৃষার। তৃষা চুলের এক পাশ সরিয়ে মিষ্টি গলায় বলে, তৃষা শোন, আমার জন্মদিন আসছে, একটা দামি ব্রেসলেট কিনবি তো? মাহির হেসে বলে, তোর জন্য কিছু করব না, এটা কি হয় নাকি? বল কোন ব্র্যান্ড? গেস ব্র্যান্ডটা আমার পছন্দ, দাম খুব বেশি না, 15,000-এর মতো হবে। মাহির মনে মনে ভাবে এটা তার জন্য একটা ইনভেস্টমেন্ট। তৃষাকে খুশি রাখলে তার সোশ্যাল সার্কেলে মাহিরের নাম উঠবে, আর তৃষার সাথে ছবি পোস্ট করলে সবাই ভাববে সে বড়লোক। তৃষা কাপের কফি চুমুক দিতে দিতে বলে, তৃষা তুই জানিস আমার সাথে থাকতে হলে একটু স্ট্যান্ডার্ড রাখতে হয়। মাহির গলায় গর্ব মিশে বলে, চিন্তা করিস না, আমি পারবো। তাদের কেউ বুঝতে পারে না এই ছোট্ট চুক্তি তাদের জীবনের সবচেয়ে বড় বিপদ ডেকে আনতে চলেছে। বিশ্বাসঘাতকতা,
গোপন ভিডিও ফাঁস আর সোশ্যাল মিডিয়ার ঝড়। শীতের সন্ধ্যা, গুলশানের রাস্তা ঘন কুয়াশায় ঢাকা। মাহির হেডফোনে গান শুনতে শুনতে হাঁটছে, হঠাৎ ফোন বেজে ওঠে। আদনান ফোন করেছে। আদনান: তোর সাথেই না, আরেকজনের সাথেও ঘোরে। মাহির রেগে বলে: কি বলছিস তুই? আদনান: আমার চোখের সামনে দেখেছি গত সোমবার তাকে। মাহির শুধু হালকা হাসে, কিন্তু সেই হাসির মধ্যে লুকিয়ে আছে বিচার করার দৃষ্টি। এক শুক্রবার রাতে মাহির আর তৃষা একসাথে গুলশানের একটা রেস্টুরেন্টে। খাওয়া দাওয়ার পর তৃষা বলে: চল একটু গাড়িতে বসি। গাড়ির ভিতর নরম আলো, পেছনে হালকা গান বাজছে। তৃষা হঠাৎ ফোন বের করে বলে: তৃষা, আমাদের কিউট মোমেন্ট ভিডিও করি, শুধু আমার জন্য, কারো সাথে শেয়ার করব না। মাহির একটু ইতস্তত করলেও শেষে রাজি হয়। তৃষা ফোনে রেকর্ড চালু করে, হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে কয়েকটা রোমান্টিক মুহূর্ত ধারণ করে। মাহির ভাবে এটা হয়তো স্মৃতি হিসেবে থাকবে। কিন্তু কয়েকদিন পর তৃষার ফোনে হঠাৎ নোটিফিকেশন: ইউর আইক্লাউড স্টোরেজ ইজ ফুল। তৃষা সেটিংস চেক করতে গিয়ে বুঝতে পারে অচেনা ডিভাইস থেকে তার অ্যাকাউন্টে লগ ইন হয়েছে। সে ভয় পেয়ে লগ আউট করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। এক সোমবার সকালে তৃষা ঘুম থেকে উঠে দেখে ফোনে শত শত মিসড কল, নোটিফিকেশন, ইনবক্সে গালাগালি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সেই প্রাইভেট ভিডিও। কেউ কেউ স্ক্রিনশট পোস্ট করছে, কেউ মিম বানাচ্ছে, কেউ বাজে মন্তব্য করছে। ভাইরাল হয়ে গেছে সেই প্রাইভেট ভিডিও। কেউ কেউ স্ক্রিনশট পোস্ট করছে, কেউ মিম বানাচ্ছে, কেউ বাজে মন্তব্য করছে। নববক্সে গালাগালি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সেই প্রাইভেট ভিডিও। কেউ কেউ স্ক্রিনশট পোস্ট করছে, কেউ মিম বানাচ্ছে, কেউ বাজে মন্তব্য করছে। ভিউ কেউ স্ক্রিনশট পোস্ট করছে, কেউ মিম বানাচ্ছে, কেউ বাজে মন্তব্য করছে। তৃষা কান্নায় ভেঙে পড়ে। সে ভাবে মানুষ কতটুকু খারাপ না হলে এত পর্যন্ত করতে পারে। আর কে আমার এই ক্ষতি করার চেষ্টা করতেছে? এটা তো আসলেই খুবই জঘন্য। আমি অনেক কষ্টে ভাবনা চিন্তা করে নিজেকে সামলে উঠে ভাবলাম, কেউ কি আমাকে সাহায্য করবে? হাত কাঁপছে। মাহিরকে ফোন দেয়। তৃষা, ভিডিওটা এটা কিভাবে? মাহির ঠান্ডা গলায় বলে: তুই নিজেই তো বানাচ্ছিলি, আমি কিছু করিনি। তৃষা: কিন্তু এটা তো আমরা কারোর সাথে শেয়ার করিনি। মাহির: তোর ফোন সিকিউর ছিল না, তোর দোষ। দুজনের কথাবার্তা ঝগড়ায় গিয়ে শেষ হয়। তৃষার বাবা মা অবাক, লজ্জায় সমাজের চোখ এড়িয়ে চলতে শুরু করেন। বন্ধুরা দূরে সরে যায়, কেউ কেউ গোপনে সেই ভিডিও সেভ করে রাখে। তৃষা প্রথমবার বুঝতে পারে তার সাজানো সোশ্যাল মিডিয়ার মুখোশের ভিতরের জীবন কতটা নড়বড়ে। একা হয়ে যাওয়া। ভিডিও কাণ্ডের পর তৃষার ফোন প্রায় সারাদিন সাইলেন্ট মোডে থাকে। তৃষা ভাবতে লাগলো, আমি কিভাবে সমাজের সামনে মুখ দেখাবো? আমার ইচ্ছে করছে নিজের জীবনটাকে এখনই শেষ করে দিই। আর নিজের ফোনটি যখনই চালু করে, ডজন ডজন অপরিচিত লোকের মেসেজ। এক রাত কত? আরও ভিডিও আছে। শুধু ইনস্টাগ্রাম নয়, রিয়েল লাইফেও হট। তৃষা কান্না চাপতে চাপতে ইনস্টাগ্রাম ডিঅ্যাক্টিভেট করে। বাইরে বের হলে পাশের ফ্ল্যাটের আন্টিরা ফিসফিস করে, কেউ কেউ আঙুল তোলে। সে বুঝে যায় এখন তার জন্য এই শহরটাই যেন এক কারাগার। অন্যদিকে মাহির নিজের ইমেজ বাঁচাতে মিথ্যে গল্প ছড়ায়। তৃষা নিজেই ভিডিও ফাঁস করেছে, আমার কিছু করার ছিল না। কিন্তু বন্ধুদের মধ্যে কেউ বিশ্বাস করে, কেউ করে না। আদনান একদিন সরাসরি বলে, তুই সবসময় নাটক করিস, কিন্তু আসলে তুইও সমান দোষী। মাহির রাগে সেই বন্ধুত্বও শেষ করে দেয়। ধীরে ধীরে তাদের দুজনের কাছের মানুষ সবাই দূরে সরে যায়। তৃষা সারাদিন রুমে বসে থাকে, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। তার মা একদিন এসে বলে, তুই এভাবে নিজেকে শেষ করে দিবি নাকি? তৃষা কিছু বলে না, শুধু জানালার বাইরে ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকে। আদনান এই সময়ে মাদকাসক্ত হয়ে পড়ে। প্রথমে বন্ধুদের সাথে মজা করার জন্য গাঁজা খেত,
এখন হিরোইনে নেমে গেছে। তার চোখ সবসময় লাল, গায়ে বাজে গন্ধ আর কথাবার্তা অসংলগ্ন। সুমাইয়া পরিবার থেকে বিয়ের চাপ পায়। বিয়ের প্রস্তাব ভালো হলেও সে বুঝতে পারে বিয়ের পর পড়াশোনা আর নিজের ক্যারিয়ার স্বপ্ন দুই শেষ হয়ে যাবে। মাহির অন্যদিকে ধার শোধ করতে না পেরে এক প্রকার ছোটখাটো প্রতারণায় জড়িয়ে যায়। ভুয়া অনলাইন সেল, অর্ডার নিয়ে টাকা খেয়ে ফেলা আর ভুয়া ব্র্যান্ডের ঘড়ি বিক্রি। প্রথমে ভাবছিল টাকার জোগান মিটলেই বেরিয়ে আসবে, কিন্তু একদিন এক ক্রেতা থানায় অভিযোগ করে বসে। জেলখানার স্যাঁতস্যাঁতে ঘরে বসে মাহির নিজের হাতের দিকে তাকিয়ে থাকে। যে হাত দিয়ে দামি ফোনে সেলফি তুলত, এখন সেই হাত কাঁপছে ভয়ে আর লজ্জায়। মাথায় ঘুরতে থাকে, আমি কি আসলেই সুখ খুঁজছিলাম, নাকি শুধু লোক দেখানো জীবন? অন্যদিকে তৃষা একদিন সাহস করে থেরাপিস্টের কাছে যায়। থেরাপিস্ট ধীরে ধীরে কথা বলাতে শুরু করলে তৃষা স্বীকার করে, আমি কখনো ভালোবাসা চাইনি, শুধু চেয়েছি ভিউ আর লাইক, যেন সবাই হিংসে করে। থেরাপিস্ট শান্ত গলায় বলে, তুমি অন্যদের প্রমাণ করতে গিয়ে নিজের জীবনটাই হারিয়ে ফেলেছ। আদনান এই সময়ে পুলিশের হাতে ধরা পড়ে মাদক মামলায়। সুমাইয়া বিয়ের দিন কান্না চাপতে গিয়ে ঠোঁট কামড়ে ধরে, কারণ সে জানে এটা তার নিজের ইচ্ছার বিয়ে নয়। তৃষা থেরাপি চালিয়ে যেতে থাকে। প্রথম কয়েক সপ্তাহ শুধু কান্না, তারপর ধীরে ধীরে নিজের ভুলগুলো স্বীকার করতে শেখে। মোবাইলের আসক্তি কমায়, ধীরে ধীরে পড়াশোনায় ফিরে আসে। মা মাঝে মাঝে রুমে এসে পাশে বসে চুলে হাত বুলিয়ে বলে, তুই যদি চাস আমি সব সময় তোর পাশে আছি। তৃষা সেই ভালোবাসা অনুভব করে বহুদিন পর। আদনানকে পুলিশ থেকে জামিনে বের করে তার বাবা মা, তারা সরাসরি রিহ্যাব সেন্টারে ভর্তি করে দেয়। প্রথমের আগে খাবার ফেলে দিত, চিৎকার করত, কিন্তু 1 মাস পর বুঝতে শুরু করে যদি এখান থেকে বেরিয়ে আবার মাদকে যায় তাহলে হয়তো আর ফেরার পথ থাকবে না। মাহির জামিনে মুক্তি পায়, কিন্তু আগের বন্ধু মহল, সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস সব শেষ। মোবাইল হাতে নিলেও এখন আর পোস্ট করার মতো কিছু নেই। সে একটা ছোট্ট দোকানে কাজ নেয়, যেখানে দিনের শেষে হাতে কয়েকশো টাকা মজুরি থাকে। সুমাইয়া সংসার শুরু করে, তবে নিজের মতো। বিয়ের পর স্বামীকে বোঝায় সে পড়াশোনা শেষ করতে চায়। অল্প হলেও তার স্বপ্নের একটা অংশ বাঁচানোর চেষ্টা করে। 2 বছর কেটে যায়। তৃষা আবার সোশ্যাল মিডিয়ায় ফিরে আসে, তবে এবার ভিন্নভাবে। গ্ল্যামার শো অফ নয়, বরং সে বানায় ভিডিও, অনলাইন নিরাপত্তা, মাদক বিরোধী বার্তা, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে। তার কিছু পুরনো ফলোয়ার ফিরে আসে, কিন্তু এবার তৃষার কাছে সংখ্যার চেয়ে বার্তা বেশি গুরুত্বপূর্ণ। একদিন লাইভে এসে সে বলে, তৃষার ভুল আমার ভুলের মূল্য আমি দিয়েছি, আমি চাই তোমরা যেন একই ভুল না করো। মাহির ছোট দোকানের পাশাপাশি এক অনলাইন বিজনেস শুরু করে, কিন্তু এবার সত্যিকারের পণ্য বিক্রি করে। ধীরে ধীরে বিশ্বাস অর্জন করতে থাকে। সে বুঝে গেছে টাকার জন্য মিথ্যে মানে নিজের কবর ঘোরা। আদনান রিহাব থেকে বেরিয়ে এসে ডেলিভারি জব শুরু করে। সে জানে এ জীবন আগের মতো নয়, কিন্তু অন্তত নিজেকে বাঁচিয়ে রেখেছে। এক গ্রীষ্মের সন্ধ্যায় তৃষা একটি ইউটিউব ভিডিও রেকর্ড করে। ক্যামেরার সামনে শান্ত মুখে বলে, জীবন সিনেমা নয়, এখানে কাট বলে আবার শুরু করা যায় না। একবার ভুল করলে তার ছায়া তোমার সাথে সারা জীবন চলবে। আমি ভুল করেছি, কিন্তু বেঁচে আছি, কারণ আমি সময় মতো থেমে গেছি। তুমি যদি এখনো ভাবছো সবাই করছে আমিও করব, তবে মনে রেখো
সবাই পড়ে গেলে তোমাকে তোলার জন্য কেউ থাকবে না। ভিডিওটি কয়েক সপ্তাহ ভাইরাল হয়। অনেকে কমেন্টে লেখে, আপু, আপনার গল্প আমার চোখ খুলে দিয়েছে। আমি আর আগের মতো বেহিসেবি জীবন চালাবো না। তৃষা ক্যামেরা বন্ধ করে চুপচাপ আয়নার দিকে তাকায়। হ্যাঁ, ক্ষত রয়ে গেছে, কিন্তু এবার আয়নায় সে এমন মানুষকে দেখে যে ভুল থেকে শিখেছে আর অন্যদের শেখাতে চায়। শেষ, কিন্তু এই শেষটা এক ধরনের সতর্ক বার্তা, যেন বাস্তবে এমন গল্প আর না জন্মায়।